আমার আব্বুর দাদি মানে ঘুমাচ্ছিল। মানুষের বেসিক্যালি রাত্রিবেলা বাথরুম পাই, তখন প্রায় রাত 12টা থেকে 1টা বাজে। এমন সময় আমার আব্বুর দাদি রাত্রি উঠছে। বাথরুম তো গ্রাম, আমাদের বাসা তো একেবারে গ্রামই, ইন্ডিয়ার পাশে বলতে গেলে চলে। তো এরকম গ্রামে সেখানে সব প্রায় মাটির ঘর। ওকে। তো আমার আব্বুর দাদি যখন রাত্রিবেলা উঠছে তখন 1টা থেকে 12টা বাজে। উঠেই সাথে সাথে উঠোনের ভোগে যাওয়ার আগেই মানে মাঝখানে যেয়ে হঠাৎ করে চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। তো তারপর আমরা তখন মানে আমার আব্বু সবাই উঠছে, উঠে তাকে ধরে ঠেকাতে পারছে না। মানে যে ধরছে তাকে মনে হচ্ছে যে সে মানুষ, বা যে তাকে ধরছে সে মানুষ, সে তাকে কিছু এলাই করছে না। সব কিছু মানে হঠাৎই কেউ মানে এতই শক্তি তার শরীরে প্রয়োগ করা হয়েছে যে ধরছে তাকে মানে টান মেরে ফেলাই দিচ্ছে, এত শক্তি তার শরীরে। তারপরে অনেক গ্রামের মানুষজন, মোড়ল মাতব্বার, তারা সব চলে আসলে অনেক রাত্রি। তখন এসে বললো, তোমরা এটা না করে তোমরা তাকে বেঁধে রাখো, হয়তো বা কোনো সমস্যা হয়েছে, অলৌকিক ঘটনা, তোমরা তাকে বেঁধে রাখো। তখন তাকে বেঁধে রাখা হলো, দড়ি দিয়ে তাকে একটা খড়ির সাথে বেঁধে রাখা হলো আমাদের গ্রামেই। তখন বেঁধে রাখার পর আস্তে 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 সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর আমরা তো বাড়ির সবাই কান্নাকাটি, যে কী অবস্থা, কী হলো। কারণ সে মুরব্বী মানুষ, একেবারেই অনেক বয়স, তার জীবনে এরকম একটা কাহিনী হয়ে যাচ্ছে, কি হচ্ছে এইসব বাড়ি অলৌকিক ঘটনা। তারপরে কবিরাজ আনা হলো। কবিরাজ এনে, যে কবিরাজ আনছে, কবিরাজ 10 থেকে 15 মিনিট পর হঠাৎই কবিরাজও সেন্সলেস হয়েছে। সে আর মানে তার আর বাঁচার অবস্থা থাকছে না, সেও এরকম হয়ে যাচ্ছে। এরকম অনেকেই 5-7টা কবিরাজ আনা হলো, কেউ কিছু করতে পারলো না। তো একটা কবিরাজ অন্য জায়গা থেকে আনা হলো, অনেক দূর থেকে, মানে ওই দিনের বেলায়। তো তখন আনার পর সে আমাদের মানে যে ঘর, আমাদের সে ঘরের মানে জমির এরিয়া, জমিতে ঢোকার আগে সে বলছে, না আমি এটা কখনোই করতে পারবো না, আমি এটা সারাতে পারবো না, আমি তবে একজন কবিরাজের কাছে বলছি, তুমি সেখানে যাও, গেলে হয়তো সে সেরিয়ে দিতে পারবে। তো সে ওখান থেকে চলে গেল, বললো আমি এটা পারবো না বলে চলে গেল। অন্য কবিরাজ আসলো, তাকে ডাকা হলো, সে আসলো, এসে বসলো আমাদের ভিতরে। বেশি তো আমার আব্বুর দাদিকে যে বাধা আছে দড়ি দিয়ে, তার সামনে বসলো। বসে কি মানে মন্ত্রতন্ত্র সে ঝাড়ফুঁক করতেছে তাকে। সে তো আরও অনেক খেপে গিয়েছে, সে আর মানে কাউকে রাখতে পারছে না, যে যেই হাতে তার গায়ে তার টান মারছে ধরে। তখন কবিরাজ বলল যে এই বাড়ি, এই ফ্যামিলির বড় ছেলে কি? তখন আমার মানে আব্বু সে বলল এতই, মানে আমার আব্বুকে, মানে আমার আব্বুই বড় ছিল। তখন আমার আব্বু সামনে গেল, বাস তুমি এখানে বসো। তো আমার আব্বুর তখন বসালো ওখানে। তখন আমার আব্বুর দাদিকে জিজ্ঞাসা করলো, এই ছেলেটা কি তোমার পছন্দ হয়? তো তখন সে বলছে, না, আমার এসব তুমি কি আজবে বলছো, তোমার কি জানা নেই এর আগে আমি কতগুলো কবিরাজ অজ্ঞান করেছি তুমি জানো? মানে সরাসরি তার সাথে কথা বলতেছে। যখন সে আমার আব্বুকে বললো যে একে চয়েস হয়েছে কিনা, তখন বললো, না, এটা চয়েস হয়নি আমার, এরকম বলতেছে। তার হুমকি টুমকি দিচ্ছে, আর সে দৌড়া মোড়া মানে রশি সব ছিঁড়ে ফেলছে। তারপরে অনেক মানুষজন তাকে চেপে ধরে আছে। তখন কবিরাজ বলল, আমি সারাতে পারি, তো একটা ব্যবস্থা আছে। তো কি ব্যবস্থা? আমার আব্বুকে সে সব ঘটনা খুলে বলল। আস্তে আস্তে বিকাল হয়ে যাচ্ছে, সন্ধে হওয়ার অবস্থায় তখন কবিরাজ আমার আব্বুকে বলল যে, তোমাকে আমি বলতেছি, তুমি আজকে বাজারে যাবা, যে অনেক বড়, যে 20 থেকে 30 কেজি চাউল রান্না করা যাবে, এরকম একটা বড় হাঁড়ি কিনে আনবা। সেখান থেকে হাঁড়ি কিনে আনবা। তারপরে কলাই কিনে আনবা 1 কেজি মতো। আর কবিরাজ সাথে করে একটা কলসি আনছিল, সে আগে থেকে একটা বড় কলসি, পানি রাখা কলসি আনছিল মাটির, সেটা। তো সেটা আমার আব্বুকে দিয়ে বললো, এগুলো তুমি ম্যানেজ করে রাখবা। আর আমার আব্বুকে মানে গোপনে বললো যে, তুমি আজকে রাত্রিবেলা তোমাদের গ্রামে আশেপাশে যে পুকুর আছে, সেই পুকুরের মাঝখান থেকে এই কলসির হাফ কলসি পানি উঠাই আনবা। তো এভাবে আমার আব্বু যখন রাত হয়ে গেছে, অনেক রাত্রিবেলা, তখন ওই কলসটা নিয়ে পানি আনতে গিয়েছে। তো আগেই কবিরাজ বলে রেখেছিল যে যদি পানি আনার সময় তোমাকে কেউ যদি ডাকে পেছন থেকে, তুমি কোনো কিছু সাড়া দিবা না, তুমি সোজা চলে আসবা। মানে তোমার কলসি যদি কেড়েও না, তাও তুমি চলে আসবা, কোনো দিকই তাকাবা না, তুমি সামনে দিকে হেঁটে চলে আসবা। তো আমার আব্বু বড় ছিল, বড় ফ্যামিলির বড় ছেলে, তো কাজটা করেছে। সে পানি সে নিয়ে এসেছে, রাত্রে এনে থুয়ে দিছে। কবিরাজ তখন আসলো, কবিরাজ তারপরের দিন সকালে আসলো, এসে বলল যে
আচ্ছা ঠিক আছে, আমি করব। তো আমি এখন আরও অন্য জিনিসপাতি আনতে যাচ্ছি, তোমরা থাকো, আমি বিকালের ভিতরে ফিরে আসবো। এইভাবে 2 দিন 3 দিন কেটে গেল। কবিরাজ তারপরে আসলে, কবিরাজ এসে আমার আব্বুর দাদির সামনে বসে, তো কবিরাজ তখন আমার আব্বুর দাদি আরও মানে করতেছে, তখন গায়ে কারো টাচ করে দিচ্ছে না, বলছে কবিরাজ যা করছে তাই করতে দাও, আমি কারোর কিচ্ছু বলবো না আর। তখন কবিরাজ বলছে তুই তো আর কিছুই বলবি না, এখন আমি তো তোর সব কিছুই শেষ করে দিয়েছি, আর সব কিছু শেষ করার অপেক্ষায় তুই দেখ। তো তখন যে পানি আনছিল, হাঁড়ি আনছিল, তখন বলল যে এগুলো তুমি সব সামনে আনো। সামনে এনে অনেক বড় যে হাঁড়িটার নিচে বড় গর্ত করে হলো, সেখানে তার নিচে আগুন জ্বলিয়ে দেওয়া হলো বিকালের দিকে। তো আমার আব্বুকে বলল এই আগুন তুমি, মানে হাঁড়ির ভিতরে 5 থেকে 7টা কলাই দিয়েছে আর পানি দিয়েছে, সেই আধা কলসি পানি দিয়ে সেই আগুন ধরাই দিয়েছে হাঁড়িতে। আমার আব্বুকে বলছে তুমি এটা এখন থেকে কালকে সকাল পর্যন্ত তুমি জ্বালাবা এটা। বলছে কিন্তু তখন আমার আব্বু বলছে কিন্তু জ্বালালে তো হাঁড়ি তো পুড়ে যাবে। বলছে না, আমি যেটা দিয়েছি সেটা কখনোই নষ্ট হবে না, তুমি জ্বালাও, আর তোমার দাদি আম্মুর এটা সেরে যাবে, তুমি যে জ্বালাতে পারো সারা রাত, আর যদি না জ্বালাতে পারো তোমার দাদি আম্মুকে তোমরা বাঁচাতে পারবে না। এভাবে আমার আব্বু সারা রাত জ্বালায়। তার পাশে আরও অনেক মানুষ পাহারা দেয়, মানে পাশে 1-2 জন থেকে ঘুম থেকে উঠে আমার আব্বুকে মানে সহযোগিতা করে। তখন জ্বালিয়ে সকাল হয়ে গেছে। তখন কবিরাজ আবার আসলো। কবিরাজ এসে বলছে এরকম এরকম হাঁড়িটা নিয়ে আমাদের বাড়ির উঠোনের ভোগে একটা অনেক বড় গভীর গর্ত খুঁড়ে সেটা তো ওখানে পুঁতে রাখা হলো। তখন আমার আব্বুর দাদি কিছুটা স্বাভাবিক ভালো হলো। এভাবে সে অজ্ঞান হয়ে গিয়ে মানে ঘুমিয়ে পড়লো আর কি, ঘুম অবস্থা। তখন আমার আব্বু তো মনে করেন সারা রাত জেগে, তো কাজটা কিছুই করতে পারেনি, সারা রাত ঘুমাতে পারেনি, খালি ওই আগুনই জ্বালিয়েছে। তো হাঁড়ি যখন মাটির তলায় পুঁতে দেওয়া হলো, পোতার পর আমার আব্বুর দাদি অনেকটাই ভালো হয়ে গেছে। তো কবিরাজ বলছে এখন আর কোনো সমস্যা নেই, তোমার দাদি আম্মু অনেকটাই সুস্থ, হয়তো সে ঘুম পেয়েছে এই জন্য ঘুমাচ্ছে, তবে সে সুস্থ হয়ে যাবে। আর যার তোমার দাদি আম্মুর শরীরে যে মানে যে প্রবেশ করছিল তাকে আমি মেরে ফেলেছি, মানে পুড়িয়ে ফেলেছি, এই কারণে তো হাঁড়িটা এনেছিলাম, আর তোমাকে বলি নাই, এখন বললাম। আর সেটাকে আমি পুঁতে রেখেছি, আর সে জীবনে কোনোদিন বেঁচে উঠতে পারবে না। হয়তো তার ফ্যামিলি বেঁচে আছে কিন্তু সে আর কখনোই বেঁচে উঠতে পারবে না।